এদিকে আজকের সবচেয়ে বড় খবর, গোপন টেবিলে ইরান আমেরিকা, চমকপ্রদ ঘোষণা আসছে শীঘ্রই। ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন হার তার অনিবার্য। এনি থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পশ্চিম এশিয়ার বুকে থেকে থেকে করে জ্বলতে থাকা যুদ্ধের আগুন কি তবে এবার সত্যিই নিভে যাবে, নাকি এটি কেবলই এক সাময়িক স্বস্তি? বিশ্ব রাজনীতি আর অর্থনীতির গতিপথ বদলে দেওয়া এক রুদ্ধশ্বাস পরিস্থিতির মাঝে অবশেষে কি কিছুটা নমনীয় হচ্ছে ওয়াশিংটন আর তেহরান? ফাইন্যান্সিয়াল টাইমসের এক বিস্ফোরক রিপোর্টে এখন বিশ্বজুড়ে তোলপাড়। সেখানে দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানোর দোরগোড়ায়। এদিকে অবশেষে ইরানের আসল বিশ্বাসঘাতককে পাওয়া গেল। কে সেই বিশ্বাসঘাতক? শুনলে চমকে উঠবেন আপনি। এনি থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সাপ মরবে কিন্তু লাঠিও ভাঙবে না। পারস্য শক্তি খ্যাত ইরানে যেন এমনই কৌশল প্রয়োগ করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একসময় যার কণ্ঠে উচ্চারিত হতো দখলদার ইসরায়েল বিরোধী বক্তব্য, তাকেই নাকি ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল আমেরিকা। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে উঠে আসে এমনই চাঞ্চল্যকর তথ্য। দাবি করা হয় ইরানের রাষ্ট্র ক্ষমতায় পুনরায় মাহমুদ আহমেদিনেজাদকে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছিল আমেরিকা, আর এ কারণেই নাকি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালায় দেশটি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, প্রতিপক্ষ ইরানের ক্ষমতার দায়ভার কেন কট্টরপন্থী আহমেদিনেজাদের হাতে তুলে দিতে চেয়েছিলেন ট্রাম্প? এদিকে যুক্তরাষ্ট্রের হাতে কি ইউরেনিয়াম তুলে দিচ্ছে ইরান? কি হচ্ছে গোপনে? বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। এনি থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পরমাণু কূটনীতির বন্ধ দরজার ওপাশে রুদ্ধশ্বাস উত্তেজনা। ওয়াশিংটন আর তেহরানের স্নায়ুযুদ্ধের পারদ চরচর করে বাড়ছে। একদিকে মার্কিন হুঙ্কার, অন্যদিকে ইরানের জেদ। দুই পক্ষই মুখোমুখি অনড় অবস্থানে। কিন্তু অবশেষে কি বরফ গলতে শুরু করেছে? বিশ্ব রাজনীতিতে এখন সবচেয়ে বড় গুঞ্জন নিজের ইউরেনিয়াম ভান্ডার নিয়ে নাটকীয়ভাবে পিছু হটতে চলেছে ইরান। দীর্ঘদিন ধরেই ইরান তীব্র আপত্তি জানিয়ে আসছিল যে তাদের ইউরেনিয়ামের এক কণাও দেশের বাইরে পাঠানো হবে না। কিন্তু কূটনীতির দাবার চালে হঠাৎই যেন সুর নরম করতে বাধ্য হয়েছে তেহরান। এদিকে পাকিস্তানকে ইরানের হাত থেকে আমেরিকাকে বাঁচাতে পারবে? ভয়াবহ বিপদে ট্রাম্প প্রশাসন। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতা করছে পাকিস্তান। তবে যুক্তরাষ্ট্রের বাড়াবাড়ি রকমের দাবি শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করেছে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন। চলমান আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের ওপর নতুন করে হামলা করতে পারে, এমন খবর ডালপালা মিলেছে। আর এর মধ্যে যুক্তরাষ্ট্রের ওপর এমন অভিযোগ তুলল ইরানি মিশন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করতে গতকাল শুক্রবার তেহরানে পৌঁছেছেন এরই মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। গভীর রাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেছেন তিনি। পরে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আরাকচি জানান, বৈঠকে উত্তেজনা বৃদ্ধি রোধে সর্বশেষ কূটনৈতিক প্রচেষ্টা এবং উদ্যোগের বিষয়ে মতবিনিময় হয়েছে। এদিকে শান্তি চুক্তির দ্বারপ্রান্তে ইরান যুক্তরাষ্ট্র। কি আছে নতুন সমঝোতায়? এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দীর্ঘদিন দর কষাকষির পর অবশেষে সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ইরান। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এই তথ্য। কি আছে নতুন এই সমঝোতায়? মার্কিন গণমাধ্যম এক্সিওসের তথ্য মতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে আরো 60 দিন। এই সময়ই খুলবে হরমুজ প্রণালী। এদিকে শত্রুকে ঘায়েল করতে শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ। আসছে যুদ্ধ বিমান ও অ্যাটাক ড্রোন। ঘুম হারাম ভারতের। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সামরিক সক্ষমতা আরও বাড়াতে যাচ্ছে বাংলাদেশ। তারই পদক্ষেপ হিসেবে ঢাকায় আসছে তুর্কি অ্যাটাক ড্রোন এবং পাকিস্তানি যুদ্ধ বিমান JF-17 থান্ডার। এমন খবর সামনে আসতেই নড়ে চড়ে বসেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। এদিকে এবার ভুল করলে বড় শাস্তি পাবে যুক্তরাষ্ট্র। কঠোর হুঁশিয়ারি ইরানের। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমেরিকা ইসরায়েল গত 40 বছর ধরে যে ফাঁদ পেতেছিল, ইরান কি উল্টো তাদেরকে সেই ফাঁদে বন্দী করে ফেলেছে? পশ্চিমা বিশ্ব যখন ইরানে পারমাণবিক বোমার ভয়ে কাঁপছিল, তখন পর্দার আড়ালে তেহরান নিঃশব্দে তৈরি করে ফেলেছে এমন এক অদৃশ্য মিসাইল সাম্রাজ্য, যা আজ পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দিয়েছে। পোশাকের স্বাধীনতা বনাম তথাকথিত আধুনিকতার আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটা কি? যেখানে শাহের আমলে দেশের বেশিরভাগ নারী ছিল নিরক্ষর, আজ সেই মোল্লাদের যুগে কিভাবে ইরানের নারীরা বিজ্ঞান আর প্রযুক্তিতে বিশ্বকে শাসন করছে। আমেরিকার শত শত নিষেধাজ্ঞা কিভাবে ইরানের জন্য পঙ্গুত্বের বদলে হয়ে উঠল এক ভয়ঙ্কর আত্মনির্ভরশীলতার অস্ত্র। অথচ এই যখন একটি পরাশক্তি বুদ্ধিভিত্তিক লড়াইয়ের রূপরেখা, ঠিক তখনই আমাদের দেশের ছাত্র রাজনীতির শীর্ষ নেতারা জনসভায় দাঁড়িয়ে সস্তা হাততালি পাওয়ার জন্য কি বলছেন জানেন? বলছেন পাহাড় থেকে ইউরেনিয়াম এনে দেশেই নাকি পারমাণবিক বোমা বানিয়ে ফেলা হবে। এই চরম মূর্খতা আর বিজ্ঞানের দেউলিয়াত্ব কি আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে না তো? দৌড়ঝাঁপ চলছে, কোন রকম হামলার ঘটনা ঘটেনি এবং এইগুলো হয় তখনই যখন কি একটা বেশ চূড়ান্ত সম্ভাবনা তৈরি হয়। পশ্চিম এশিয়ার বুকে থেকে থেকে করে জ্বলতে থাকা যুদ্ধের আগুন কি তবে এবার সত্যিই নিভে যাবে, নাকি এটি কেবলই এক সাময়িক স্বস্তি? বিশ্ব রাজনীতি আর অর্থনীতির গতিপথ বদলে দেওয়া এক রুদ্ধশ্বাস পরিস্থিতির মাঝে অবশেষে কি কিছুটা নমনীয় হচ্ছে ওয়াশিংটন আর তেহরান? ফাইন্যান্সিয়াল টাইমসের এক বিস্ফোরক রিপোর্টে এখন বিশ্বজুড়ে তোলপাড়। সেখানে দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানোর দোরগোড়ায়। 28 ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর থমকে গিয়েছিল পুরো
বিশ্ব। এরপর গত 8 এপ্রিল এক নড়বড়ে ও ভঙ্গুর যুদ্ধবিরতির মাধ্যমে আপাতত শান্ত ছিল মধ্যপ্রাচ্যের আকাশ, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক যুদ্ধংদেহী হুমকি আর রণপ্রস্তুতি বিশ্ববাসীকে প্রতিনিয়ত এক চরম উৎকণ্ঠার মধ্যে রেখেছিল। নিষেধাজ্ঞা আর পাল্টা ক্ষেপণাস্ত্রের এই মহানাটকীয় আবহে শেষ পর্যন্ত ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছে পাকিস্তান, কাতার সহ মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি দেশ। পর্দার আড়ালে তাদের লাগাতার ও নিবিড় কূটনীতির ফলেই ট্রাম্প প্রশাসন শেষ মুহূর্তে পিছু হতে বাধ্য হয়েছে। গত সপ্তাহে ট্রাম্পও স্বীকার করেছেন যে বন্ধুরাষ্ট্রগুলোর বিশেষ অনুরোধে তিনি মঙ্গলবার ইরানে পরিকল্পিত বড় ধরনের বিমান হামলা থেকে নিজের বাহিনীকে সরিয়ে নিয়েছেন। গোপন এই মধ্যস্থতার টেবিলে এখন এমন এক অন্তর্বর্তীকালীন চুক্তি নিয়ে কাটাছেঁড়া চলছে, যা শুধু সাময়িক যুদ্ধবিরতিই নয়, বরং তেহরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয় দীর্ঘমেয়াদী আলোচনার এক নতুন দুয়ার খুলে দিতে পারে। অত্যন্ত গোপনে তৈরি হওয়া এই খসড়া চুক্তিতে বেশ কিছু চমকপ্রদ শর্তের গুঞ্জন শোনা যাচ্ছে, যার মধ্যে রয়েছে পর্যায়ক্রমে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং ইরানের ওপর থেকে মার্কিন অর্থনৈতিক অবরোধ ধাপে ধাপে শিথিল করা। তবে এই শান্তির পথ মোটেও মসৃণ নয়, কারণ মূল বিরোধের কেন্দ্রে রয়েছে তেহরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম। ডোনাল্ড ট্রাম্পের সাফ কথা, ইরানকে তাদের সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম ওয়াশিংটনের হাতে তুলে দিতে হবে এবং নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহানের মতো 3টি প্রধান পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দিতে হবে। অন্যদিকে ইরানের নেতারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় অনড় থেকে জানিয়ে দিয়েছেন শান্তিপূর্ণভাবে কাজের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার আইনগত অধিকার তাদের রয়েছে। এই দুই চরম মনস্তাত্ত্বিক লড়াইয়ের মাঝেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে কিছুটা আশার আলো দেখিয়েছেন। তিনি জানিয়েছেন, যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি জানার প্রথম ধাপ হিসেবে তেহরান এখন একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করছে। তবে তেহরানের পার্লামেন্ট স্পিকার বাঘাই গালিবাফ আবার মার্কিন প্রশাসনের আন্তরিকতা নিয়ে তীব্র শঙ্কা প্রকাশ করে বলেছেন, ওয়াশিংটনকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না, তবুও তারা কূটনীতির শেষ সুযোগটি দেখতে চান। বিশ্লেষকরা বলছেন, এই আলোচনা যদি কোনো কারণে ভেস্তে যায়, তবে মধ্যপ্রাচ্যে এমন এক প্রলয়ঙ্করী যুদ্ধ শুরু হবে যার প্রভাব এড়ানো কোনো দেশের পক্ষেই সম্ভব নয়। যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালালে ইরানও বসে থাকবে না, তারা উপসাগরীয় অঞ্চলের তেল ও জ্বালানি স্থাপনাগুলোতে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়বে। এমন আশঙ্কায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো পরাশক্তিগুলো এখন বুক বেঁধেছে দুই পক্ষকে শান্ত করার চেষ্টায়। আপাতত পুরো বিশ্বের চোখ এখন ওয়াশিংটন আর তেহরানের দিকে। কূটনীতির এই দাবার চালে শেষ পর্যন্ত কে জেতে আর কে হারে, কিংবা 60 দিনের এই যুদ্ধবিরতি সত্যি কোনো স্থায়ী শান্তির বার্তা নিয়ে আসে কিনা, তা দেখার জন্য আপাতত অপেক্ষা করা ছাড়া বিশ্ববাসীর আর কোনো উপায় নেই। সাপ মরবে কিন্তু লাঠিও ভাঙবে না। পারস্য শক্তি খ্যাত ইরানে যেন এমনই কৌশল প্রয়োগ করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একসময় যার কণ্ঠে উচ্চারিত হতো দখলদার ইসরায়েল বিরোধী বক্তব্য, তাকেই নাকি ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল আমেরিকা। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে উঠে আসে এমনই চাঞ্চল্যকর তথ্য। দাবি করা হয়, ইরানের রাষ্ট্র ক্ষমতায় পুনরায় মাহমুদ আহমেদিনেজাদকে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছিল আমেরিকা, আর এ কারণেই নাকি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালায় দেশটি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, প্রতিপক্ষ ইরানের ক্ষমতার দায়ভার কেন কট্টরপন্থী আহমেদিনেজাদের হাতে তুলে দিতে চেয়েছিলেন ট্রাম্প? অনেকেই বলছেন, আহমেদিনেজাদের মাঝে নিজের ছায়া খুঁজে পেয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। উভয়ের শাসন ব্যবস্থার মাঝে কর্তৃত্ববাদী আচরণ ফুটে উঠেছে বহুবার। গণতান্ত্রিক নির্বাচনের প্রতিও আস্থাশীল ছিলেন না তারা। উদাহরণ হিসেবে অনেকেই সাদৃশ্য খুঁজে পান 2009 সালে ইরানের আলোচিত নির্বাচন এবং 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যে। তবে ইহুদি বিদ্বেষী আহমেদিনেজাদকে শুধুমাত্র রাজনীতিবিদ হিসেবে দেখতেন না ট্রাম্প। ধূর্ত ট্রাম্প বেশ ভালো করেই বুঝেছিলেন, পশ্চিমা প্রীতি আছে এমন কোন নেতাকে ক্ষমতায় বসালে মেনে নেবে না ইরানের দেশপ্রেমী জনগণ। তাই ইরানে গোপন পশ্চিমা পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে আহমেদিনেজাদকে ক্ষমতায় বসাতে চেয়েছিল ট্রাম্প প্রশাসন। তাছাড়া ক্ষমতা ছাড়ার পর এক পর্যায়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে আহমেদিনেজাদের দূরত্ব বৃদ্ধি পায়, আর একেই মোক্ষম সুযোগ হিসেবে কাজে লাগাতে চেয়েছিল আমেরিকা। ইরানের বর্তমান শাসন ব্যবস্থা ভঙ্গুর করে দিতে তাই সাবেক এই প্রেসিডেন্টকে ক্ষমতায় বসানোর ছক কষা হয়। মার্কিন কর্মকর্তাদের বিশ্বাস ছিল, যুদ্ধবিধ্বস্ত ইরানকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন আহমেদিনেজাদ। খামেনির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে গৃহবন্দিত্বের শিকার হন ট্রাম্পের পছন্দের তালিকায় থাকা এ সাবেক প্রেসিডেন্ট। গুঞ্জন উঠেছে, চলমান যুদ্ধের সময় তাকে গৃহবন্দী দশা থেকে মুক্ত করতে তার বাড়িতে হামলা চালায় ইসরায়েল। 2005 সাল থেকে 2013 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন আহমেদিনেজাদ। পরিচিতি পেয়েছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচির একনিষ্ঠ সমর্থক হিসেবে। আহ্বান জানিয়েছিলেন নিপীড়নকারী ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার। এমনকি আমেরিকার কড়া সমালোচক হিসেবেও নজর কেড়েছিলেন তিনি। যদিও 2019 সালে এক সাক্ষাৎকারে ট্রাম্পের প্রশংসা করেন আহমেদিনেজাদ। মত দিয়েছিলেন ইরান এবং আমেরিকার সম্পর্ক উন্নয়নের পক্ষে, আর তাতেই যেন ট্রাম্পের সুনজরে পড়েন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। পরমাণু কূটনীতির বন্ধ দরজার ওপাশে রুদ্ধশ্বাস উত্তেজনা। ওয়াশিংটন আর তেহরানের স্নায়ুযুদ্ধের পারদ চড়চড় করে বাড়ছে। একদিকে মার্কিন হুঙ্কার, অন্যদিকে ইরানের জেদ। দুই পক্ষই মুখোমুখি অনড় অবস্থানে। কিন্তু অবশেষে কি বরফ গলতে শুরু করেছে? বিশ্ব রাজনীতিতে এখন সবচেয়ে বড় গুঞ্জন, নিজের ইউরেনিয়াম ভান্ডার নিয়ে নাটকীয়ভাবে পিছু হটতে চলেছে ইরান। দীর্ঘদিন ধরেই ইরান তীব্র আপত্তি জানিয়ে আসছিল যে তাদের ইউরেনিয়ামের এক কণাও দেশের বাইরে পাঠানো হবে না। কিন্তু কূটনীতির দাবার চালে হঠাৎই যেন সুর নরম করতে বাধ্য হয়েছে তেহরান।
আন্তর্জাতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে এক চরম নাটকীয় সমঝোতার অংশ হিসেবে ইরান তাদের পরমাণু জ্বালানির মজুদ হাতছাড়া করতে রাজি হতে পারে। এই খবর সামনে আসতে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাম্প্রতিক একটি তথ্য ঘুম উড়িয়েছে পশ্চিমা বিশ্বের। তাদের দেয়া হিসাব অনুযায়ী ইরানের হাতে এখন প্রায় 400 কেজি ইউরেনিয়াম রয়েছে, যা 60% পর্যন্ত সমৃদ্ধ। পরমাণু বিশেষজ্ঞদের মতে এই স্তরের সমৃদ্ধকরণকে অস্ত্র তৈরির একেবারে দ্বারপ্রান্ত বলে গণ্য করা হয়। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, এই বিপুল পরিমাণ ইউরেনিয়ামকে যদি আরেকটু সমৃদ্ধ করা হয় তবে খুব কম সময়ের মধ্যেই ইরান পারমাণবিক বোমার মালিক হয়ে যাবে। আর ঠিক এই জায়গাতেই আটকে ছিল সব আলোচনা টেবিল থেকে আসা খবর অনুযায়ী ইরান চেয়েছিল ইউরেনিয়াম মজুদের প্রসঙ্গটি এখন ধামাচাপা দিয়ে রাখুক এবং আলোচনার পরবর্তী ধাপে এটি তোলা হোক। কিন্তু হোয়াইট হাউস এবার কোনো ছাড় দিতে রাজি ছিল না। মার্কিন প্রতিনিধিরা স্পষ্ট জানিয়ে দেন, বড় কোনো চুক্তির পথে হাঁটার আগে ইরানকে এই ইউরেনিয়াম নিয়ে স্পষ্ট ও প্রাথমিক প্রতিশ্রুতি দিতেই হবে। আমেরিকার পক্ষ থেকে রীতিমতো ডেডলাইন ছুড়ে দিয়ে হুঁশিয়ারি দেওয়া হয় যে ইউরেনিয়াম প্রশ্নের সমাধান না হলে চলমান সমস্ত আলোচনা ভেঙে দেওয়া হবে। শুধু তাই নয়, এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দেয়, যা দুই দেশকে সরাসরি যুদ্ধের মুখে দাঁড় করিয়ে দিতে পারত। এদিকে পর্দার আড়ালে মার্কিন সামরিক কমান্ডাররা কিন্তু হাত গুটিয়ে বসেছিলেন না। পেন্টাগনের গোপন ফাইল থেকে জানা গেছে, ইরানের ইউরেনিয়াম মজুদ ধ্বংস করতে রীতিমতো নিখুঁত সামরিক অভিযানের ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন মার্কিন পরিকল্পনাবিদরা। বিশেষ করে ইস্পাহানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা, যা গত বছরও মার্কিন টমাহক মিসাইলের আঘাতে কেঁপে উঠেছিল, সেটিই ছিল প্রধান লক্ষ্য। গোপন সেই বৈঠকে আলোচনা হয়েছিল মাটির গভীরে সুড়ঙ্গ ভেদ করে ধ্বংস করতে সক্ষম বাংকার বাস্টার বোমা ব্যবহারের। এমনকি এক পর্যায়ে খোদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের সাথে যৌথভাবে এক দুঃসাহসিক স্পেশাল অপারেশনের পরিকল্পনাও খতিয়ে দেখেছিলেন। উদ্দেশ্য ছিল কমান্ডো পাঠিয়ে ইরানের সেই ইউরেনিয়াম মজুদ সশরীরে ছিনিয়ে আনা। তবে অতিরিক্ত ঝুঁকির কথা চিন্তা করে শেষ মুহূর্তে সেই রুদ্ধশ্বাস পরিকল্পনা বাতিল করা হয়। এখন প্রশ্ন উঠছে, যদি সত্যিই ইরান রাজি হয় তবে এই 400 কেজি ইউরেনিয়ামের ভবিষ্যৎ কি? কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই পরমাণু জ্বালানি হয়তো তৃতীয় কোনো দেশে পাচার করা হবে, নয়তো রাসায়নিক প্রক্রিয়ায় এর সমৃদ্ধির মাত্রা কমিয়ে আনা হবে। আর তাও না হলে অন্য কোনো বৈজ্ঞানিক উপায়ে একে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দেওয়া হবে। তবে এই জটিল প্রযুক্তিগত বিষয়গুলো এখনই চূড়ান্ত হচ্ছে না। শান্তি চুক্তির মূল রূপরেখাটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হবার পর আলোচনার পরবর্তী ধাপে এগুলো নিয়ে চূড়ান্ত রফাদফা হবে বলে জানা গেছে। এই বিশাল ছাড়ের বিনিময়ে ইরান কিন্তু খালি হাতে ফিরছে না। তেহরানের জন্য ঝুলিয়ে দেওয়া হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের এক লোভনীয় টোপ। চুক্তির অংশ হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে আটকে থাকা ইরানের বিলিয়ন ডলারের ফ্রিজড অ্যাকাউন্ট বা জব্দ করা অর্থ অবমুক্ত করা হতে পারে। তবে আমেরিকার শর্ত বেশ কড়া। ইরানকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পুনর্গঠন ও অর্থনৈতিক সহায়তার এই বিশাল তহবিল তেহরানের হাতে তখনই পৌঁছাবে যখন একটি চূড়ান্ত পারমাণবিক চুক্তি সফলভাবে সম্পন্ন এবং বাস্তবায়িত হবে। আপাতত এই সম্ভাব্য রফা বিশ্ব অর্থনীতিতে কিছুটা স্বস্তির বাতাস আনলেও মূল লড়াই কিন্তু এখনো বাকি। মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে ইরানের এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির ওপর দীর্ঘমেয়াদী বা স্থায়ী একটি নিষেধাজ্ঞা চাপাতে, কিন্তু তেহরান চাইছে এই বিধিনিষেধের মেয়াদ যেন যতটা সম্ভব সংক্ষিপ্ত হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতা করছে পাকিস্তান। তবে যুক্তরাষ্ট্রের বাড়াবাড়ি রকমের দাবি শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করেছে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন। চলমান আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের ওপর নতুন করে হামলা করতে পারে, এমন খবর ডালপালা মিলেছে। আর এর মধ্যে যুক্তরাষ্ট্রের ওপর এমন অভিযোগ তুলল ইরানি মিশন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করতে গতকাল শুক্রবার তেহরানে পৌঁছেছেন এরই মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। গভীর রাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেছেন তিনি। পরে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আরাকচি জানান, বৈঠকে উত্তেজনা বৃদ্ধি রোধে সর্বশেষ কূটনৈতিক প্রচেষ্টা এবং উদ্যোগের বিষয়ে মতবিনিময় হয়েছে। বৈঠকে থাকা ইরানের শীর্ষ আলোচক ও দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকর গলিবাফ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে বলেন, যুদ্ধ অবসানের আলোচনায় যুক্তরাষ্ট্র কোনো সৎপক্ষ নয়। ইরান নিজেদের জাতীয় অধিকারের প্রশ্নে কোনো আপোষ করবে না। এদিকে ইরানে চলমান শান্তি আলোচনার বিষয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আলোচনাকে যুদ্ধ অবসানের চুক্তিতে পৌঁছানোর মধ্যকার একটি সীমারেখা বলে মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে চলমান আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, আসিম মুনিরের এই সফরের মানে এই নয় যে আমরা কোনো চূড়ান্ত পরিস্থিতিতে পৌঁছেছি, কারণ দুই পক্ষের মধ্যে এখনো গভীর ও উল্লেখযোগ্য মতভেদ রয়ে গেছে। চলমান কূটনৈতিক তৎপরতা নিয়ে আল জাজিরার তেহরান প্রতিনিধি রসুল শেরদার আতাস বলেন, পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনিরের তেহরান সফরটি নিজেই এই আলোচনার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতির লক্ষণ। আতাস আরও জানান, আরাকচি শান্তি আলোচনার সার্বিক পরিস্থিতি নিয়ে তুরস্ক, ইরাক, কাতার ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন। তেহরান থেকে আতাস বলেন, আমরা যা দেখছি তা হলো বিভিন্ন মাধ্যমে একযোগে একটি বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে, তবে এখনই বড় কোনো অগ্রগতি বা সাফল্য নাও আসতে পারে বলে সতর্ক করেছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানোর বিষয়ে আলোচনা এগোচ্ছে বলে জানা গেছে। একই সঙ্গে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ও হস্তান্তরের বিষয়টি কাঠামোগত আলোচনা শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে ধাপে ধাপে হরমুজ প্রণালী আবারও সচল করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমানো বা অন্য কোনো দেশে স্থানান্তরের বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে ইউরেনিয়ামের মজুদ কমানো ও অন্য কোনো দেশে এগুলো স্থানান্তর করতে ইরান রাজি হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা নিয়েও সন্দেহ করছেন বিশেষজ্ঞরা। পাকিস্তানের মধ্যস্থতায়
ঐতিহাসিক বৈঠকের পরও দর কষাকষি পাল্টাপাল্টি শর্তারোপ আর লাগাতার হুমকি ধামকিতে সুতোয় ঝুলেছিল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের ভবিষ্যৎ। এখনও চূড়ান্ত চুক্তি না হলেও এবার আশার কথা শোনালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, সমঝোতার দ্বারপ্রান্তে দুদেশ, আর ঘোষণা আসতে পারে রোববারই। কি আছে এই নতুন সমঝোতা স্মারকে সেটি এখনও পুরোপুরি স্পষ্ট করেনি বিবদমান দুপক্ষ। মার্কিন সূত্রের বরাতে এক্সিওস জানিয়েছে, নতুন করে 60 দিনের জন্য বাড়ছে যুদ্ধবিরতির মেয়াদ। পারস্পরিক সম্মতির ভিত্তিতে এই সময়সীমা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের তথ্যমতে যুদ্ধবিরতি চলাকালীন এই 2 মাসের টোলমুক্ত থাকবে হরমুজ প্রণালী। জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে জলপট্টিতে থাকা মাইন অপসারণে কাজ করবে তেহরান। বিনিময়ে দেশটির বন্দরগুলো থেকে অবরোধ তুলে নেবে ওয়াশিংটন। অবাধে তেল বিক্রির সুযোগ দিতে শিথিল করা হবে কিছু নিষেধাজ্ঞা। বলা হচ্ছে, ইরান অবিলম্বে তহবিল ছাড় ও স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানালেও সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র। চূড়ান্ত চুক্তি হলে এসব সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে ওয়াশিংটনের পক্ষ থেকে। খসড়া এই সমঝোতা স্মারকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত করা ও উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অপসারণের বিষয়ে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। এ বিষয়ে কী ধরনের ছাড় দিতে ইচ্ছুক তেহরান, মৌখিকভাবে সেটিও তুলে ধরেছে দেশটি। ইরান যুদ্ধের জন্য মধ্যপ্রাচ্যে যে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়েছিল যুক্তরাষ্ট্র, আপাতত তারা মধ্যপ্রাচ্যেই অবস্থান করবেন। চূড়ান্ত চুক্তি হওয়ার পর প্রত্যাহার করা হবে তাদের। আলোচনার শুরু থেকেই স্থায়ী চুক্তিতে লেবাননে ইসরায়েল আগ্রাসন বন্ধের দাবি জানিয়ে আসছে ইরান। নতুন খসড়ায় তাদের দাবি মেনে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে মার্কিন সূত্র। হিজবুল্লাহর হামলা না চালালে ইসরায়েলি হামলা বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর মধ্যে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে মধ্যস্থতায় যুক্ত থাকা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, মিশর, তুরস্ক, পাকিস্তানের সাথে সমঝোতা স্মারক নিয়ে আলোচনা করেছেন ট্রাম্প। তারাও এতে সম্মতি দিয়েছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। এদিকে মার্কিন কর্মকর্তাদের দাবি, সমঝোতার শর্ত নিয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নতুন অস্ত্র, যুদ্ধ বিমান, আধুনিক সামরিক ড্রোন এবং সাবমেরিন ও যুদ্ধজাহাজ মোতায়েনের পরিকাঠামো নির্মাণ সহ একটি তালিকা সরকারকে দিয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর। এই জন্য 2026-27 অর্থ বছরের বাজেটে অতিরিক্ত 27,000 কোটি টাকা বরাদ্দের সুপারিশ করা হয়েছে। এই বিশেষ বরাদ্দটি নিয়মিত বার্ষিক প্রতিরক্ষা বাজেটের বাইরে, যা দেশের দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্যের অংশ হিসেবে 3 বাহিনীর আধুনিকায়নে ব্যয় করা হবে। এতে বাংলাদেশ বিমান বাহিনী সবচেয়ে বড় অংশ পাবে বলে ধারণা করা হচ্ছে। এমন তথ্যই উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় অনলাইনে। ওই প্রতিবেদনে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি মন্তব্য তুলে ধরা হয়। চলতি বছরের এপ্রিলের শেষ সপ্তাহে সেনাপ্রধান বলেছিলেন, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া কার্যকর পররাষ্ট্রনীতি বাস্তবায়ন অসম্ভব। আর বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য যুদ্ধের প্রস্তুতি নেয়। ভারতীয় সংবাদ মাধ্যমটির দাবি, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে কৌশলগত সম্পর্ক স্থাপনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে পাকিস্তানি যুদ্ধ বিমান JF-17 কেনার ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে ঢাকা। সম্ভবত বাংলাদেশ এই মডেলের 48টি যুদ্ধ বিমান কিনতে পারে, যার মোট মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ $7 বিলিয়ন। এরই মধ্যে বাংলাদেশকে এই বিমানের একটি সিমুলেটর দিয়েছে পাকিস্তান, যা সাধারণত পাইলটদের নতুন বিমান চালনায় ব্যবহার করা হয়। এদিকে পাকিস্তান অবজারভার পত্রিকা দাবি করেছে, আগামী মাসেই সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মনিরকে নিয়ে ঢাকা সফর করবেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সফরে 2 দেশের কৌশলগত সম্পর্ক স্থাপনের চুক্তিও স্বাক্ষর হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এই প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশন। তাদের দাবি, এমন কোন সফরের পরিকল্পনা আপাতত তাদের জানা নেই। এদিকে ইসরায়েল গত 40 বছর ধরে যে ফাঁদ পেতেছিল, ইরান কি উল্টো তাদেরকে সেই ফাঁদে বন্দী করে ফেলেছে? পশ্চিমা বিশ্ব যখন ইরানে পারমাণবিক বোমার ভয়ে কাঁপছিল, তখন পর্দার আড়ালে তেহরান নিঃশব্দে তৈরি করে ফেলেছে এমন এক অদৃশ্য মিসাইল সাম্রাজ্য, যা আজ পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দিয়েছে। পোশাকের স্বাধীনতা বনাম তথাকথিত আধুনিকতার আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটা কি? যেখানে শাহের আমলে দেশের বেশিরভাগ নারী ছিল নিরক্ষর, আজ সেই মোল্লাদের যুগে কিভাবে ইরানের নারীরা বিজ্ঞান আর প্রযুক্তিতে বিশ্বকে শাসন করছে। আমেরিকার শত শত নিষেধাজ্ঞা কিভাবে ইরানের জন্য পঙ্গুত্বের বদলে হয়ে উঠল এক ভয়ঙ্কর আত্মনির্ভরশীলতার অস্ত্র। অথচ এই যখন একটি পরাশক্তি বুদ্ধিভিত্তিক লড়াইয়ের রূপরেখা, ঠিক তখনই আমাদের দেশের ছাত্র রাজনীতির শীর্ষ নেতারা জনসভায় দাঁড়িয়ে সস্তা হাততালি পাওয়ার জন্য কি বলছেন জানেন? বলছেন পাহাড় থেকে ইউরেনিয়াম এনে দেশেই নাকি পারমাণবিক বোমা বানিয়ে ফেলা হবে। এই চরম মূর্খতা আর বিজ্ঞানের দেউলিয়াত্ব কি আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে না তো? রাজনীতি, যুদ্ধ আর বিজ্ঞান কোনটি সস্তা আবেগ বা ফাঁকা বলি দিয়ে চলে না। আজ উন্মোচিত হবে ইরানের সেই শীতল মাথার খেলা এবং আমাদের চারপাশের কিছু সস্তা স্লোগানের ভেতরে নগ্ন সত্য। সংখ্যার নিগাত সত্য কখনো মিথ্যা বলে না। পুরো খেলাটি বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পারমাণবিক শক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের জন্য 3 থেকে 5% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রয়োজন। এটা হচ্ছে টোটাল সায়েন্সের একদম সিম্পল কথা। ইরান দীর্ঘদিন 3.69 সমৃদ্ধকরণ বজায় রেখে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সার্বক্ষণিক নজরদারিতেই কাজ করছিল। কিন্তু ভূ রাজনৈতিক আধিপত্য টিকিয়ে রাখার স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের আমলে পরমাণু চুক্তি বাতিল করে। এটা হচ্ছে ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতায় আসে তখন 2018 সাল, এবং একের পর এক কঠোর নিষেধাজ্ঞা, স্যাংশন জারি করে। এরপর পানি আরো ঘোলা করতে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করে হত্যা করা শুরু হয়। এটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ এবং ইসরায়েলের গোয়েন্দা বিভাগ মুখ্য ভূমিকা পালন করে।
এই প্রবল চাপের মুখে ইরান অত্যন্ত ঠান্ডা মাথায় তাদের সমৃদ্ধকরণের মাত্রা প্রথমে 20% এবং পরবর্তীতে 60% নিয়ে যায়। পারমাণবিক পদার্থবিদ্যার নিয়ম অনুযায়ী ইউরেনিয়ামকে 60% পর্যন্ত সমৃদ্ধ করাটাই সবচেয়ে জটিল আর দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। 60 থেকে 90% যে যা বোমা তৈরির জন্য প্রয়োজন হয়, পৌঁছানোর ধাপটি অত্যন্ত সহজ আর দ্রুত গতির, মানে চুটকি বাজালেই ওখানে হয়ে যায়। মানে এটা আমি আপনাকে বোঝানোর জন্য এই কথাটা বললাম। বর্তমানে ইরানের হাতে প্রায় 400 কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে তারা চাইলে দ্রুততম সময়ে পারমাণবিক অস্ত্র বেশ কয়েকটা তৈরি করতে সক্ষম। কিন্তু মজার বিষয় হলো ইরান এখনো সেই চূড়ান্ত বোমার দিকে যায়নি। এটা বলছে গেছে কি গেছে না, উই আর নট শিওর, বা তারা বলছে আমরা যাইনি। এর কারণ হিসেবে ধর্মীয় মানবিক দায়বদ্ধতা তো রয়েছে, কারণ সর্বোচ্চ ধর্মীয় নেতা ইমাম খোমেনি পারমাণবিক বোমার ব্যবহারকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে নিষিদ্ধ করেছিলেন। তবে এর পেছনে রয়েছে এক সূক্ষ্ম সামরিক কৌশলও, যা কারো চোখে পড়েনি। গত 40 বছর ধরে ইরান এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে সামনে রেখে মূলত ইসরায়েল ও আমেরিকার সম্পূর্ণ মনোযোগ এবং গোয়েন্দা নজরদারিকে এক জায়গায় আটকে রেখেছিল। এটাই হচ্ছে তাদের খেলা। তাদেরকে বলছিল আমাদের কাছে আছে, আমরা বানাতে পারি, এই জন্য টোটাল ফোকাসটা ওই পারমাণবিকের দিকে ছিল। আর পর্দার আড়ালে তারা নিঃশব্দে গড়ে তুলেছে ড্রোন, হাইপারসনিক, ব্যালিস্টিক মিসাইলের বিশাল সাম্রাজ্য। যখন পশ্চিমা বিশ্ব বুঝতে পারলো ইরানের আসল শক্তি কোথায়, ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। ইরানের সমাজ ব্যবস্থা নিয়ে কথা উঠলে তথাকথিত আধুনিক বা পশ্চিমা ঘরানার বিশ্লেষকরা 1979 সালের আগের শাহের আমলের মিনি স্কার্ট পরা নারীদের ছবি দেখিয়ে আফসোস করেন। কিন্তু পোশাকের স্বাধীনতা আর নারীর প্রকৃত ক্ষমতায়ন কি এক বিষয়? আপনাকে বললাম, আপনারা একটু বলে আমাকে কমেন্টে জানান তো। ইউরোপে আজ যখন মুসলিম নারীদের স্কার্ফ বা হিজাব পরার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়, তখন প্রগতিশীলতার সংজ্ঞা নীরব থাকে। প্রকৃত সত্য লুকিয়ে আছে পরিসংখ্যানের পাতায়। শাহের আমলে ইরানি নারীদের শিক্ষার হার ছিল মাত্র 31%। আপনি ঠিকই শুনেছেন, মাত্র 31%। অর্থাৎ দেশের 60% বেশি নারী সম্পূর্ণ নিরক্ষর ছিলেন, অজ্ঞ ছিলেন, অশিক্ষিত ছিলেন। আর 1979 সালের ইসলামী বিপ্লবের পর তথাকথিত মোল্লাদের যুগে, এটা পশ্চিমারা বলে, ইরানের নারীদের সাক্ষরতার হার আজ বিস্ময়করভাবে বৃদ্ধি পেয়ে 97% উন্নীত হয়েছে। ভাবা যায়? আজ উচ্চশিক্ষার ক্ষেত্রে ইরানের নারীরা পুরুষদের চেয়েও এগিয়ে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মোট শিক্ষার্থীর প্রায় 63% নারী। ইরান সম্ভবত বিশ্বের অন্যতম প্রধান দেশ, যার বিজ্ঞান, প্রকৌশল, চিকিৎসা এবং শিক্ষা খাতের সিংহভাগ চালিকা শক্তি হচ্ছে নারীর হাতে। একটি দেশের বুদ্ধিভিত্তিক সার্বভৌমত্ব কতটা শক্তিশালী তা বোঝা যায় তার বৈজ্ঞানিক প্রকাশনা ও গবেষণার মান দেখে। 90-এর দশকের শেষের দিকে ইরানের বৈজ্ঞানিক প্রকাশনা ছিল বছরে মাত্র 1000-টির মতো, মানে 1000। 2018 সালে তা 50,000 এসে পৌঁছায় 50,000। কেন ইমেজিন? সাম্প্রতিক বছরগুলোতে এটি আরো অভাবনীয় উচ্চতায় গেছে। স্কোপের সূচক অনুযায়ী ইরানে 2020 সালে 71,000 এবং 2024 সালে 75,000-এরও বেশি আন্তর্জাতিক মানের গবেষণাপত্র প্রকাশ করেছে, যেটাকে আমরা থিসিস বলি, যা বৈশ্বিক উৎপাদনের দেশটির অংশকে 2.6% উন্নতি করেছে। ইরান আজ বৈজ্ঞানিকভাবে বিশ্বের 17তম এবং মুসলিম দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। এই গবেষণার 40%-এর বেশি এসেছে প্রকৌশল ও ভৌত বিজ্ঞান থেকে। সব জায়গায় বিজ্ঞানের খেলা। বিশেষ করে ন্যানো প্রযুক্তিতে ইরানের অগ্রগতি রূপকথার মতো। এই খাতে ইরান বিশ্বের শীর্ষ 4র্থ থেকে 6ষ্ঠ স্থানের মধ্যে অবস্থান করছে। প্রতি বছর তারা 10,000-এরও বেশি ন্যানো সম্পর্কিত উচ্চমানের গবেষণাপত্র প্রকাশ করে। ইরানের মোট বৈজ্ঞানিক উৎপাদনের 20%ই ন্যানো প্রযুক্তি বিষয়ক, যা অনেক উন্নত পশ্চিমা অর্থনীতিকেও পেছনে ফেলে দিয়েছে। স্ট্যানফোর্ড এলসেভিয়ারের 2024 মানে 2024 সালে প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ 2% বিজ্ঞানীর তালিকায় ইরানের 2772 জন গবেষক স্থান পেয়েছেন। একটি দেশ যাকে বছরের পর বছর ধরে এমবার্গো দিয়ে রাখা হয়েছে, সেই দেশের আজ এই অবস্থা। একই সাথে ইসলামিক ওয়ার্ল্ড সায়েন্স সাইটেস সেন্টারের বিশ্লেষণে দেখা গেছে 2025-26 সাল নাগাদ বিশ্বের শীর্ষ 1% সর্বাধিক উদ্বৃত্ত গবেষকদের মধ্যে 1000-এরও বেশি ইরানি বিজ্ঞানী থাকছেন। এগুলো কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দেশীয় প্রতিভাকে কাজে লাগানোর দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় নীতির ফল। পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানকে পঙ্গু করার বদলে উল্টো স্বাবলম্বী হতে বাধ্য করেছে। এই নিষেধাজ্ঞার কারণে তারা নিজস্ব প্রযুক্তিতে জ্বালানি চক্র, উন্নত সেন্ট্রিফিউজ এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় আইসোটোপ তৈরি করতে পেরেছে, যা পিয়ার রিভিউড আন্তর্জাতিক জার্নালগুলোতে স্বীকৃত। ঠিক এই কারণে ইসরায়েল ও আমেরিকা ইরানের সামরিক ঘাঁটির পাশাপাশি তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও ভয় পায়। সাম্প্রতিক সংঘাতগুলোর দিকে তাকালে আপনি দেখবেন ইরানের অন্তত 30টি বিশ্ববিদ্যালয় ও বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে হামলা লক্ষ্যবস্তু হয়েছে। শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি কিংবা শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বমানের প্রতিষ্ঠানগুলোর উপর আঘাত হানার মূল উদ্দেশ্য ছিল ইরানের এই বুদ্ধিভিত্তিক মেরুদণ্ডকে ভেঙে দেওয়া। কিন্তু প্রতিটি নিষেধাজ্ঞার জবাবে ইরানি গবেষকরা আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছেন। বন্ধুরা, একটা কথা বলি, যুদ্ধটা যখন চলছিল, 40 দিনের যুদ্ধে, একটা ছবি প্রচন্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেখানে দেখাচ্ছিল একটা বিশ্ববিদ্যালয়, ধ্বংসস্তূপ বিশ্ববিদ্যালয়ের সামনে একটা টেবিল রাখা, টেবিলের উপর একটা ল্যাপটপ, পিছনে দুজন স্যার বসে আছে, টিচার, তারা অনলাইনে ক্লাস নিচ্ছে। তার যুদ্ধের মধ্যেও তারা শিক্ষাকে ছাড়েনি। ইরানের এই সূক্ষ্ম বুদ্ধিমত্তা আর দীর্ঘমেয়াদী বৈজ্ঞানিক পরিকল্পনার বিপরীতে যখন আমরা আমাদের নিজস্ব রাজনৈতিক প্রেক্ষাপট দেখি, তখন চরম হতাশ গ্রাস করে। আমাদের দেশে সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র রাজনীতির তথাকথিত শীর্ষ নেতারা যখন জনসভায় দাঁড়িয়ে ঘোষণা দেন পাহাড় থেকে ইউরেনিয়াম এনে এই দেশেই পারমাণবিক বোমা বানিয়ে ফেলা হয়, তখন আমার মতো আপনারাও নিশ্চয়ই হাসছেন এটা শুনে। তখন তাদের চরম মূর্খতার দেউলত্ব উন্মোচিত হয়। প্রকৃতির স্বাভাবিক নিয়মে আক্ষরিক বা প্রাকৃতিক পরিবেশে ইউরেনিয়ামের পরিমাণ থাকে মাত্র 0.7%। একে খনি থেকে উত্তোলন করে প্রক্রিয়াজাত করা এবং সমৃদ্ধ করা কতটা জটিল
ব্যয়বহুল এবং প্রযুক্তি নির্ভর কাজ তা বোঝার মতো ন্যূনতম জ্ঞানও এই সস্তা স্লোগানধারী নেতাদের নেই। বাংলাদেশে পারে যে সামান্য ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে তা বাণিজ্যিকভাবে উত্তোলন করা কখনোই লাভজনক নয়। একটি দেশের রাজনৈতিক ও শিক্ষা ব্যবস্থা কতটা দেউলিয়া হলে এমন জঞ্জাল ও অজ্ঞ ব্যক্তিরা নেতৃত্ব দেওয়ার সুযোগ পায় তা সত্যি ভাববার বিষয়। রাজনীতি, যুদ্ধ এবং বিজ্ঞান কখনো সস্তা আবেগ বা ফাঁকা বলি দিয়ে চলে না। ইরান প্রমাণ করেছে চরম বৈরী পরিবেশেও যদি ঠান্ডা মাথায় সুদূরপ্রসারী কৌশল অবলম্বন করা যায় এবং দেশের নারী সমাজ ও বিজ্ঞানকে প্রকৃত অর্থে মূল শক্তি বানানো যায়, তবে বিশ্বের যে কোনো পরাশক্তিকে টেবিলে বসতে বাধ্য করা সম্ভব। একটা আওয়াজ আছে যে কোনো মুহূর্তে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটবে। তো আজকে ভারত সফররত মার্কিন যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একই আভাস দিয়ে বলেছেন কয়েক ঘন্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে। সেই কয়েক ঘন্টা কবে শেষ হবে, কারণ তাদের তো কথাবার্তা ঠিক নেই। যদিও এটা ট্রাম্প ছাড়া অন্যদের ক্ষেত্রে এটা বলা যাবে না, তবুও মোটামুটি সবাই এখন ট্রাম্প হওয়ার চেষ্টা করছেন কিনা জানি না। কিন্তু গত দুদিন থেকে আভাস পাওয়া যাচ্ছে যে একেবারেই শেষ প্রান্তে, এবং যার কারণে আর যুদ্ধের কোনো আলামত নেই। এদিকে আর একটা খবর হচ্ছে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। বোঝা যাচ্ছে যে নেতানিয়াহু খুব উদ্বিগ্ন, কারণ তার তো হলো যুদ্ধ ছাড়া সে অন্য কিছু চিন্তা করতে পারে না। ফলে এরকম শান্তি হবে কেন, কিসের বিনিময় হবে, নিশ্চয়ই তারা সলা পরামর্শ করেছেন। তো মার্কো রুবিও বলছেন যে মধ্যপ্রাচ্য যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটাতে ইরানের সঙ্গে একটি চুক্তির বিষয়ে রোববারের মধ্যে ঘোষণা আসতে পারে। তিনি জোর দিয়ে বলেন এই যুদ্ধের মাধ্যমে ওয়াশিংটনের লক্ষ্যগুলো পুরোপুরি অর্জিত হয়েছে। ভারত সফরে থাকা রুবিও সাংবাদিকদের বলেন, আমি মনে করি আগামী কয়েক ঘন্টার মধ্যে বিশ্ববাসী হয়তো কোনো সুখবর পেতে চাচ্ছে। তিনি আরো বলেন এই চুক্তি যুক্তরাষ্ট্রকে এমন অবস্থায় নিয়ে যাবে যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প দেখতে চান, অর্থাৎ ইরানকে কেউ আর পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে ভয় বা চিন্তা করবে না। কিন্তু আবার এই খবর আছে যে ইরান বলেছে ইউরেনিয়াম হস্তান্তর বিষয়ে কোনো কথা হবে না, এটা তাদের বিষয়। তো তারপর বোঝা যাচ্ছে যে একটা চুক্তি যে কোনো ভাবে হোক না কেন ট্রাম্প করতে চান, কারণ এটা যদি না করেন তার যে বর্তমান যে সংকট এবং সামনে আসতে যাচ্ছে মধ্যবর্তী নির্বাচন সব মিলায় খুবই বেকায়দা পড়বে। এবং যে চীনের তার সফরের মূল উদ্দেশ্যই ছিল চীন যাতে সহযোগিতা করে। তো চীন সফরের পরপরই এই প্রক্রিয়াটা খুব দ্রুততার সাথে আছে। চীন তো আর আওয়াজ দিয়ে মানে এই সমস্ত আলাপ আলোচনাগুলো সবগুলো তারা প্রকাশ্যে আনে না। তো বোঝা যাচ্ছে এমন কোনো মেকানিজম হয়তো চীনের তরফ থেকে হয়েছে যেখানে পাকিস্তান বা তুরস্ক যুক্ত আছে, এবং তার ফলে দ্রুত গতিতে ইরানের সঙ্গে সমঝোতা হয়েছে। ইতিমধ্যে খবরে দেখেছেন যে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধান তারা উপস্থিত হয়েছেন। তুরস্ক থেকেও একটা প্রতিনিধি দল সেখানে হাজির হয়েছেন। কাতার থেকেও সম্ভবত একটা প্রতিনিধি দল সেখানে এসেছেন। সব মিলায় এইবারের যে সর্বশেষ গত 2 দিনের খুব লক্ষণীয় অগ্রগতি, অর্থাৎ